আমার ছোট বোন 28 বছর বয়সে ইবনে সিনাতে এই ডাক্তারের ভুলে অপারেশন করতে যে নাড়ি ফোটা হয় 3 মাস যুদ্ধ করে মারা গেছে। আমার আবারও জড়াইতে ফাইব্রয়েড ধরা পড়ে, ওই সময় ডায়াবেটিক্সও ধরা পড়ে, লিভারের ডাক্তার দেখাইতে হয়, শ্বাসকষ্টের সমস্যা, শ্বাসকষ্ট এরকম করে অনেক ডাক্তার দেখাইতে হয়েছে আমাকে। 7-8 হাজার টাকার ওষুধ লাগতো ওই সময়। আমার ওষুধের বাটি নিয়ে বসে ওষুধ খুলে এক মুঠ ওষুধ হইতো, এত ওষুধ। আর আল্লাহর কাছে বলতাম এই ওষুধ কবে আমার বন্ধ হবে, এত ওষুধ খাওয়া যায়, আর কত টাকা লাগে ওই ওষুধ কিনতে। তারপরে আমরা এখানে আসার পর আমাদের ফলোআপে বললো যে 1 মাস পর আপনারা আসবেন। 1 মাসের মধ্যে ডায়াবেটিক্স 7 দিনে দেখা যাচ্ছে 4-5। এখন আমার ওষুধ লাগে না, আমার 5 দিনে আমি নিয়ম মতো আমি ঠিক ফিট একবারে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যারের এই গল ব্লাডার অপারেশনের কথা মনে পড়ে আমার একটা কথা মনে পড়লো। 2019 সালে আমার ছোট বোন 28 বছর বয়সে এই ডাক্তারের ভুলে অপারেশন করতে যে নাড়ি ফোটা হয় 3 মাস যুদ্ধ করে মারা গেছে। একটা ছোট 3 মাসের মেয়ে আর 4 বছরের ছেলে রেখে এই বাচ্চা ছোট মেয়েটাকে যুদ্ধ করে আমি মানুষ করে আজ 7 বছর হলো স্যার। তা আপনার কথা মনে করে আমার বোনের কথা মনে পড়ে কান্না আসছে। এই ডাক্তারে ভুলে এবং ঢাকাতে ইবনে সিনাতে 19 সালে। তারপরে স্যার আমারও গল ব্লাডারে পাথর ছিল। আমার বাবা মা আমাকে আর অপারেশন করতে দিবে না, তারা ভয় পায়, তাদের একটা মেয়ে হারিয়ে গেছে। কিন্তু আমার অবস্থা এমন হয় যে ব্যথাতে আর সহ্য করতে না পেরে বাবা মাকে না বলে আমি অপারেশন করি স্যার। করার পরে মোটামুটি ভালো। তো ভয় মনে হয় আমার বোন মারা গেছে, অপারেশন থিয়েটারে মনে হচ্ছিল যে আমিও মনে হয় মারা যাচ্ছি, আমি মনে হয় বাসে ফিরবো না। তা আল্লাহর কাছে তারপরে যখন ফিরে আসলাম আমার বললাম আমার কখনো যেন আর এই অপারেশন থিয়েটারে আর যেন না আসতে হয়। কিন্তু স্যার 1-2 বছর না যাইতেই 24 সালে আমার আবারও জড়াইতে ফাইব্রয়েড ধরা পড়ে এবং অনবরত এটা অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো এটার ব্লিডিং বন্ধ হয় না, মাসের পর মাস চলতেই থাকে। মেডিকেলে ভর্তি হয়ে ক্লিনিকে কত টাকা শেষ করেছি আমি বলতে পারছি না। তার আগে আমি বলে নিই আমি একজন প্রাইমারি শিক্ষক, সহকারী শিক্ষক, আমি রাজশাহী থেকে এসেছি। তো স্যার তারপরে কি করব, কোনো উপায় নাই, বলে যে অপারেশন করতে হবে, না হলে এটা ভালো হবে না। আর কিছু ডাক্তার আবার রাজশাহী মেডিকেলের গাইনি একদিন ডাক্তার বলল যে মা তুমি তো ছোট বয়স, এই বয়সে তুমি অপারেশন করবা, এই কথাটা আমার মাথায় ঢুকে, কিন্তু আমাকে পথ বলে দেয় না, অপারেশন করব না, তাহলে ভালো হব কি করে আমি। তো অনেক টেনশন। বাবা মা বলে যে তুমি ইন্ডিয়াতে চলে যাও। এই করতে করতে একদিন স্যারের ভিডিও আমার সামনে আসে, আমাদের রাজশাহীর একটা মেয়ে আফসানা নাকি, স্যারের সঙ্গে সাক্ষাৎকার, তার ফাইব্রয়েডটা ইন্ডিয়া যে সব করে কিছুতেই ভালো হয়নি, স্যারের কাছে এসেই ভালো হয়েছে। এটা দেখে আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি আমাকে ঢাকাতে স্যারের কাছে নিয়ে চলো, আমি ওখানেই যাব। তারপরে সে এখানে কল করে কথা বলে, কিন্তু এখানে কথা বলার পর বলে এখানে গাইনি ডাক্তার নেই, সেই স্যার দেখে না, স্যারের যারা ইয়ে আছে এরাই দেখে। তো বললো তাহলে ওখানে যে তুমি কি করে ভালো হবা। আমি না আমি যাব, আমি শুনেছি, আমি ওখানেই যাব, আগে দেখবো কি হয়। তারপরে আমার হাজব্যান্ড 7 দিনের ভিতরেই আমরা ইয়া করে চলে আসি ঢাকাতে। আসা এখানে সিরিয়াল দিয়ে এখানে দেখাই, ট্রিটমেন্ট নিই, লাইফ স্টাইল বলে ফলো করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের কখনো বলেনি যে তো আপনাদের ওষুধ ছেড়ে দিতে হবে, এটা সেটা এগুলো কিছু বলেনি, বললেন লাইফ স্টাইল ফলো করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর এটা আমরা বুঝে যাই এবং ওষুধ আস্তে আস্তে ছাড়তে দেয়। এর সঙ্গে আমার ওই সময় ডায়াবেটিক্সও ধরা পড়ে, আর ওই যে আমার রক্ত ব্লিডিং হচ্ছিল, এই জন্য ট্যাক্সিল অনেক খেতে হয়েছে। খাইতে যায় লিভারে SGPT 450 উঠে যায়, লিভারের ডাক্তার দেখাইতে হয়, শ্বাসকষ্টের সমস্যা, শ্বাসকষ্ট এরকম করে অনেক ডাক্তার দেখাইতে হয়েছে আমাকে। 7-8 হাজার টাকার ওষুধ লাগতো ওই সময়। আমার ওষুধের বাটি নিয়ে বসে ওষুধ খুলে এক মুঠ ওষুধ হইতো, এত ওষুধ। আর আল্লাহর কাছে বলতাম এই ওষুধ কবে আমার বন্ধ হবে, এত ওষুধ খাওয়া যায়, আর কত টাকা লাগে ওই ওষুধ কিনতে। তারপরে আমরা এখানে আসার পর আমাদের ফলোআপে বললো যে 1 মাস পর আপনারা আসবেন। আমাদের যে নিয়মগুলো দিল আমি যে
যথাসম্ভব সেটা চেষ্টা করলাম মানার। তারপরে আস্তে আস্তে দেখি হ্যাঁ ভালো, ওষুধ আস্তে আস্তে ছাড়তে থাকলাম। কিন্তু ওষুধ এই যে শ্বাসকষ্টের বুভকট 3-4 প্যাকেট আমার কিনা আছে, ট্যাক্সিল কিনা আছে, সব ওষুধ ঘরেতে আছে। কিন্তু আমার ওষুধ আমার 1 মাসের মধ্যে ডায়াবেটিস 7 দিনে দেখা যাচ্ছে 4-5, মাপলে 4-5, এর বেশি না। শ্বাসকষ্ট নাই, আর হয় না, ওষুধ লাগে না। তারপরে পরের মাসে যে অ্যাডমিনিস্ট্রেশন হলো সেটাও দেখি একা একাই ভালো হয়ে যাচ্ছে 5-7 দিনেই। 15 দিন, 20 দিন, 1 মাসও চলে, কোনো ওষুধই আর লাগে না। তারপরে আমরা আসলাম এখানে আবারও 1 মাস ফলো আপে আসে। আমার হুমায়ার ছিল 3.47 এপ্রিল মাসে সেটা, আর ইনসুলিন ছিল 11.7 সম্ভবত, আর এটা ভিটামিন ডি ছিল 10। তারপরে নিয়ম ঘাসে হাঁটা, রোদে যাওয়া, তারপরে এই যে খাবার হালাল তৈব খাবার যেগুলো আমার জন্য প্রয়োজন, ফল দুধ যেগুলো বাদ দিছে, যেহেতু এইচডিবিটি আমার বেশি, কার্বোহাইড্রেট, রুটি ভাত এগুলো বন্ধ করে যেভাবে বলছে আমি চেষ্টা করেছি মানার। ঘুমান নিয়মিত ঘুমানো, যেভাবে 7-8 ঘন্টা ঘুমাইতে যাওয়া সেটা। তারপরে আসে ফলো আপে আসে দেখা যায়, আমি স্যারকে সেদিনই হয়তো ধন্যবাদ দিতাম, কিন্তু আমি রিপোর্ট পাইনি। পরে এই সেমিনার শেষে রিপোর্ট পাই, দেখি আমার হুমায়ার 0.97 আর 91 আর ইনসুলিন 4.2 আর সুগার হচ্ছে 4.5 এরকম। এত খুশি, আল্লাহকে তখনই শুকরিয়া জানাইছি, আলহামদুলিল্লাহ পড়েছি। কিন্তু স্যারকে আমি ধন্যবাদ দিতে পারিনি যে স্যারের আল্লাহ রহম আছে, স্যারের উসিলায় আমি এই যে এতটা সফল হতে পেরেছি। এটাই স্যার, এটার জন্যই আমার এখানে আসা, আপনাকে ধন্যবাদ দেওয়া। তারপরও ওই 1 মাস কিন্তু আমি সম্পূর্ণ 100% মানে নিয়ম মানতে পারিনি, যেমন কফে নামা করতে পারিনি, তারপরে এই যে বরফ থেরাপি, গরম পানির যেটা ওটা করতে পারিনি। কিন্তু তারপরে যে এগুলো ঠিকভাবে পালন করেছি এবং এত ভালো, এত এনার্জি শক্তি পাই। আমি 35 কিলো জার্নি করে স্কুলে যাই, সকালে 6টা থেকে 7টা 1 ঘন্টা জিমে ব্যায়াম করি, তারপরে 7টায় গাড়িতে উঠে 35 কিলো স্কুলে যাই। সারাদিন স্যারকে দেখি এতক্ষণ দাঁড়ায়, সে যখন এখানে বক্তব্য দিতে পারে, তাহলে আমি কেন ক্লাসে যে বসে ঝিমাবো? আমি আজ ঝিমাই না স্যার, আমি সুন্দর স্বতঃস্ফূর্তভাবে ক্লাস নিতে পারি। সারাদিন একটা প্রাইমারি স্কুলে 8টা-10টা করে ক্লাস নিতে হয়, আমি তাই নিতে পারি স্যার। এবং সারাদিন পর আবার 35 কিলোমিটার জার্নি করে বাসায় এসে, বাচ্চার 2টা ছেলে আছে, তাদের রান্না বাড়া, পড়াশোনা, খাবার 9:30-10টা বাজার আগে আমার মনে হয় 10টা বাজার আগে কী করে আমি একটু গোসল করে আমি শুয়ে পড়বো, তখন টেনশন ঢুকে যায় আমার, ঘুমাইতে হবে, ঘুমাইলে আবারও সেই এনার্জি শক্তি। আমি এই এনার্জি শক্তি এবং সব কিছু মনে হচ্ছে যে আমি মনে হয় উঠতে পারবো, আমি জানি না আমি কি অনুভূতিটা প্রকাশ করতে পারছি না। এটা জিমে দেখে আমার বোন একটা আসছে, সে প্রাইমারি শিক্ষক, তার সাথে আধা ঘন্টার পরিচয়, সে আমাকে দেখে, আমার টিকিট ট্রেনে কাটা হয়েছে, সে আমার সঙ্গে চলে আসছে, আমার সাথে স্বতঃস্ফূর্ত আমাকে দেখে যে আপা আপনাকে জোড়াই ধরতে ইচ্ছে হচ্ছে আপনাকে। সে আমার সঙ্গে টিকিট কাটে, সে আমার সঙ্গে এখানে আসছে, আমার সঙ্গে আমার ননদ আসছে, নন্দু, আরও 2টা বিসিএস ক্যাডার আসছে আজকে, তারা ট্রিটমেন্টের জন্য বাইরে আছে। রাজশাহী কলেজ ইংরেজির টিচার, নিউ ডিগ্রি কলেজ রাজশাহীর টিচার, এরা সবাই আসছে স্যার। এখন আমার ওষুধ লাগে না, আমার 5 দিনে আমি নিয়ম মতো আমি ঠিক ফিট একবারে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি শুধু একটা না, কত অসুখ থেকে মুক্ত। আমার ঘরে স্যার ওষুধ আছে, আমার ওষুধ লাগে না। আমি শ্বাসকষ্টে ঘুম ভাঙে সাহাপাই, গলা কথা বলতে পারি না, সে মানুষ আমার আর ওষুধ, আমি ঠান্ডা বরফ দিয়ে আমি এখন বরফ থেরাপি করতে পারি, আলহামদুলিল্লাহ। আমার এগুলো লাগে না স্যার, আমার আর ওষুধ লাগে না। আমি জানি না ডেট ওভার হইলে হয়তো বা ওষুধ ফেলে দিতে হবে, আল্লাহর কাছে যাই ওই ওষুধ যেন আমার আর ছুতে না হয়। এজন্য স্যারকে ধন্যবাদ, আর স্যারের জন্য দোয়া করি, নেক হায়াত দান করুক, এভাবে যেন স্যার কল্যাণ করুক, কাজ করে যেতে পারে। বলতে পারবে ওই বোনের নাম হলো আসমা? আসমা স্যার, আসমা রাজশাহী থেকে এসেছে। হ্যাঁ, তো ওই বোন অনেকবার এসেছিল, ওর আশা লাগছিল মানে 10-11 বার, কারণ ও বুঝছে যে ও তো ইন্ডিয়া সব গেছে, আর ওর জটিলতা অনেক বেশি ছিল। 1বার আসছে, 2বার আসছে, মনে হয় 10-11 বার আসার পরে সে পুরোপুরি ভালো হয়েছে। তো এখন এই বোন তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে নিয়ম মানলে ভালো হওয়া সম্ভব, আর বিশ্বাসটা লাগবে, বিশ্বাস করে নিয়মগুলো মানতে হবে।
তাহলে দেখেন যেই লোক একটু ঠান্ডা সহ্য করতে পারে না ও বরফ থেরাপি করতে পারছে, এবং তার এই যে আগে মেন্সে খেলে 15-20 দিন করে ব্লিডিং হইতো, সেটা এখন রেগুলার তার 4-5 দিনে চলে আসছে, যেটা তার স্বাভাবিক। তা এগুলো আসলে হয়েছে কি যে আপনি যেখানেই যান আপনাকে ওষুধ দিবে, অপারেশন করার কথা বলবে, এভাবেই আপনার চিকিৎসা চলবে। কিন্তু এটার যে সমাধান আছে এইটা কেউ শেখাবে না আপনাকে। আর আমরা যে এখানে শেখাচ্ছি, হ্যাঁ, ফ্রিতে এত শেখাচ্ছি, মানে এইটার মনে হয় কোনো দামই নাই। মানে দেখছেন, খেয়াল করছেন, মানুষ মানে এটা কোনো মূল্যায়নই করতেছে না যে এই যে এখানে। এবং আপনি মানে এত ফ্রি সার্ভিস দেওয়ার পরেও আপনি দেখেন আপনি সন্তুষ্টি পাচ্ছেন না। মানে আপনি কলিজা কাইটে দিলে বলবে পাত্র ঠিক নাই, মানে পাত্রটা, আর পাত্র ঠিক থাকলে কবে না সাজানো সুন্দর ডেকোরেশনটা ভালো হয় নাই। তা মানুষ হচ্ছে এই ধরনের জাত, আল্লাহ তাদেরকে এইভাবেই তৈরি করছে। তো তারা বেশিরভাগই অকৃতজ্ঞ, পবিত্র কোরআনে আল্লাহ বলছে তারা মানে মোটেই কৃতজ্ঞতা স্বীকার করে না। তা আমরা অনেক খুশি হলাম বোন, আপনার এই এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করলেন আমাদের সাথে, এবং আপনি সবার সামনে দাঁড়িয়ে কথাগুলো বললেন, এবং আপনি আরও অনেকজন আসছে আপনার সাথে, এবং আমি চাইবো আপনি ইন ফিউচারে আরও মানুষকে চেষ্টা করবেন এইসব থেকে বাঁচানোর জন্য। আপনি আপনার কার্যক্রম অব্যাহত রাখবেন, মানুষকে ভালো ভালো পরামর্শ দিবেন যেন তাদের কল্যাণ হয়। আপনাদের দুজনের জন্য এটা উপহার থাকলো আমার তরফ থেকে। আল্লাহ আর আপনাদের স্যার ভালো রাখুন। আরেকটা কথা বলতে চাই, এটা পালন করার জন্য আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট হেল্প করে। এই যে জিমে যাই, আমি অত দূর জার্নি করে, সে আমাকে নিয়ে যে মোটরসাইকেলে দাঁড়ায় থাকে, দ্রুত গাড়িতে 8টা গাড়ি ছেড়ে দিবে। এবং আমি রোজা করি 3টা আইএমএ বিজে সাপ্তাহিক রোজা, সে কখনো নিষেধ করে না স্যার। এজন্য আমি সবার সামনে আমার হাজবেন্ডকে আমি ধন্যবাদ জানাই স্যার। আর তার জন্য আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, সেজন্য হেদায়েত প্রাপ্ত হয়। ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।